ডক্টর আলম পাভেল ভাই আজকে একটা চমৎকার কথা বলেছেন যে এখানে আপনারা যারা নারীরা আছেন আজকের উপস্থিতিতে তারা আপনারা 100 গুণ হয়ে ছড়িয়ে যাবেন নারীদের ভেতরে। আমি একটু কথাটা রিফ্রেশ করি, আমি একটু ঘুরিয়ে বলতে চাই এখানে যে নারীরা আজকে এসেছেন তারা আসলে 100 জনের সমান বলেই আজকে এখানে আসতে পেরেছেন। কাজে আপনাদের কাছ থেকে কোনো অংশেই কম কিছু আমরা আশা করি না। বাংলাদেশের সর্বশেষ যে শুমারি হয়েছিল জনশুমারি, সেই শুমারি অনুযায়ী বর্তমানে নারীদের সংখ্যা 53.46%। তার মানে পুরুষ জনসংখ্যার চেয়ে অলমোস্ট 16 লক্ষ জনসংখ্যা নারীর বেশি। কাজেই আমরা যখন রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে কথা বলি, যেটার সূচনা হয়েছিল 1977 সালের 30 এপ্রিল 19 দফার মাধ্যমে এবং পরবর্তীতে রূপকল্প এবং শেষে 2022 এবং 23 মিলে এই 31 দফা, সেইখানে আসলে পুরো দফাটায় আমরা রাষ্ট্র মেরামত নিয়ে কথা বলছি। রাষ্ট্রের সবচেয়ে স্ট্রং অংশীদার একজন পুরুষ সদস্যের মতো একজন নারী সদস্য। একটা পরিবার যেমন কোনোভাবেই একজন শুধু পুরুষ অথবা শুধু নারী দিয়ে একটা সম্পূর্ণ পরিবার তৈরি করার সুযোগ নাই, তেমনি একইভাবে নারীর ক্ষমতায়নও কেবল এককভাবে করার কোনো সুযোগ নাই। আমাদের পুরো ভিশনের 31 দফায় ঘুরিয়ে ফিরিয়ে আবর্তিত হয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে, কিন্তু বিশেষ কিছু ধারা এখানে অবশ্যই বিশেষ কিছু ধারা আছে, কিন্তু কারণ সামাজিক এবং অন্যান্য কারণে এখনো পর্যন্ত নারী সমাজকে পিছিয়ে পড়া সমাজ হিসেবেই আমরা ধরি। আমরা যদি ভিশনের 2য় দফায় যাই, যেখানে রেইনবো নেশন ডিক্লেয়ার করা হয়েছে, আপনারা কি কাইন্ডলি একটু দেখবেন, একটু খুলবেন এই 2য় দফা। এই 2য় দফার যে রেইনবো নেশন ডিক্লেয়ার করা হয়েছে, এখানে যে প্রথম ডিক্লেয়ার করা হয়েছে নারী পুরুষের সমতা। বিএনপি হচ্ছে সেই দল যেই দল সুনীতি, সুশাসন এবং সুসরকার এই 3G'র অঙ্গীকার নিয়ে রূপকল্প প্রণয়ন করেছিল। যেই রূপকল্প সুশাসন, সুনীতি এবং সুসরকার মানে হলো সকলের সমান অধিকার। এরপরে বিএনপি ঘোষণা করেছে ইনক্লুসিভ সোসাইটি এবং ইনক্লুসিভ কান্ট্রি, যেখানে কোনো ইনক্লুসিভ মানে হচ্ছে সবাই যে যেখানে আছেন নারী পুরুষ নির্বিশেষে অংশীদার হতে হবে সমাজ বিনির্মাণে। আছে অন্যান্য আরও অনেক ধারা যেগুলোতে সরাসরি নারীর ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। তারপরও আমি একটু সংক্ষেপে, আমাদের পূর্ববর্তী বক্তারা সবই বলে গেছেন, সেখানে নতুন করে বলার কিছু নাই। তারপরও যদি আপনারা দেখেন যে আইনের শাসন ও মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার কমিশন, এগুলো প্রতিটাই নারীর অধিকারকে সুনিশ্চিত করে। ধর্মীয় নিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি, এটা বিশেষভাবে নারীদের অধিকার নিশ্চিত করে, কারণ বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস সেক্টর এবং অন্যান্য বেশ কিছু সেক্টর 100% নারীদের ওপরে নির্ভরশীল। এর বাইরে আছে আরেকটা চমৎকার প্রপোজাল আছে, যেটা সরাসরি রাজনৈতিকভাবে যেই নারীরা সম্পৃক্ত তাদের জন্য, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ। নিঃসন্দেহে আপনারা যারা মেম্বার, আপনারা যারা কাউন্সিলর প্রত্যন্ত অঞ্চলে এবং বিশেষ করে আপনারা বিভিন্ন উপজেলায় নির্বাচন করেন, এটা আপনাদের জন্য সুসংবাদ। এর বাইরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলো হচ্ছে প্রণোদনা। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে বিএনপির শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে 19টা দফা উনি প্রবর্তন করেছিলেন, যেটা এখনো পর্যন্ত এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ সার্বভৌম থাকবে ততদিন পর্যন্ত প্রাসঙ্গিক এবং একইভাবে প্রয়োগযোগ্য, সেইখানেও বেশ অনেকগুলো ধারা নারীর ক্ষমতায়ন নিয়ে সরাসরি বলা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম 1978 সালে নারী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। তার সময়ই আনসার এবং পুলিশে নারীদের অংশগ্রহণ হয়। নারীদের চাকরির কোটাও তার আমলেই প্রথম তিনি প্রবর্তন করেন। যৌতুক বিরোধী আইন, নারীদের খেলাধুলার প্রাতিষ্ঠানিকীকরণ, এরকম আরও অসংখ্য কর্মযজ্ঞ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় করে গেছেন। এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটা ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যেদিকে তিনি নারীদেরকে সত্যি কথা অবহেলা করেছেন। তিনি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতেন যে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হলে এবং অল্প সময়ে একটা মাইল ফলক পার হতে হলে নারীদের অংশগ্রহণ আবশ্যিক। এরপরে এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সময় আমরা যদি খেয়াল করি, আমরা দেখেছি নারী শিক্ষায় একেবারে অভাবনীয় উন্নতি।
নারী শিক্ষায় অভাবনীয় উন্নতির এখন একটা কিছু নিদর্শন আপনারা কিন্তু দেখতে পান। আপনারা খেয়াল করে দেখেন, বিসিএস বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, প্রশাসনে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, বিপুল নারীদের আজকাল আপনি উপস্থিতি দেখতে পাবেন। 90-এর ক্ষমতার নেয়ার পরে এবং পরবর্তীতে 2001-2006 পর্যন্ত বেগম খালেদা জিয়া স্তরে স্তরে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা তিনি অবৈতনিক করেছিলেন। নানা ধরনের বৃত্তি উপবৃত্তি চালু করা হয়েছিল এই নারীদের জন্য, এক কথায় শিক্ষার্থীদের জন্য। এবং নারীদের জন্য আরেকটা বিশেষ প্রণোদনা ছিল মিড ডে মিল, যেটা তৎকালীন সময়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছিল প্রাথমিক এবং মাধ্যমিকে। বেগম খালেদা জিয়ার সময় আরেকটা নারী ক্ষেত্রের খুব বড় মাইলফলক হলো প্রসূতি এবং নবজাতক মৃত্যুর হারকে রেকর্ড পরিমাণ কমিয়ে আনা। আপনাদের যদি মনে থাকে যে এর আগে এটা কিন্তু খুব বড় একটা সামাজিক সমস্যা ছিল, পরবর্তীতে এই সমস্যা মানে এই বিশেষভাবে এই সেক্টরটাকে চিহ্নিত করে এই সেক্টরের পেছনে কাজ করার ফলেই এটা রেকর্ড পরিমাণ, তখন আমার যতটুকু মনে পড়ে যেটা এলজিডি গোল এটা ফুলফিল করেছিল। এরপরে আছে পোলিও টিকা যে কার্যক্রম, সেটাকে এতটা যত্নের সাথে পরিচালনা করা হয়েছিল যে 2006 সালে বাংলাদেশকে প্রথম পোলিও মুক্ত ঘোষণা করা হয়। আচ্ছা, যাই হোক, আমি আবার ফিরে আসি। এগুলো তো হয়ে গেছে বিগত ঘটনা। এর বাইরে আরেকটা কথা মনে করিয়ে দেই, গার্মেন্টস সেক্টরটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেডিমেড গার্মেন্টস সেক্টর, যেখানে বাংলাদেশে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মাধ্যমে অলমোস্ট 80 থেকে 90 লক্ষ নারী কাজ করে বিভিন্ন সেক্টরে। সেইটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনো পর্যন্ত যার কোনো বিকল্প তৈরি হয়নি। আগামীতে বেশ কিছু পরিকল্পনা নারীদের জন্য আলাদাভাবে প্রণয়ন করা হচ্ছে এবং প্রতিনিয়ত এটার উপরে কাজ চলছে। এখানে আরেকটা কথা বলার মানে লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের জনসংখ্যার 28% হচ্ছে তরুণ, 15 থেকে 29 বছর বয়সী, এবং খুব স্বাভাবিকভাবেই এই তরুণদের অর্ধেক কিন্তু নারী। আমরা যখন বলি যে আমরা যুবকদের বেকার ভাতা দেব, আমরা তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেব, এমন প্রশিক্ষণ যেটা তাদেরকে কোনো অবস্থাতে 1 বছর পর্যন্ত বেকার থাকতে দিবে না, তখন সেই পরিকল্পনা কিন্তু নারীদেরকেও সমানভাবে ইনক্লুড করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ধারাবাহিকতায় আমাদের ব্যবসায়িক দিকে কিন্তু কিছু আগামীর পরিকল্পনা আছে। আগামীর পরিকল্পনার মধ্যে আপনারা যদি ভিশনে যান এটা আরেকটু ডিটেলস পাবেন। যেমন আপনার প্রিসিশন ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে সূক্ষ্ম হাতের কাজের ইন্ডাস্ট্রি, সেইটা প্রণোদনার বিষয়ে কথা আছে নারী উদ্যোক্তাদের নিয়ে, নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ক্ষেত্র বিশেষে করমুক্ত হবে এবং সহজে ঋণের ব্যবস্থা করা। এর বাইরে আমরা আমাদের জন্য আরও আছে। আপনি যদি আপনারা যদি দেখেন যে আমরা যখন বলি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সবার জন্য স্বাস্থ্য এটা যখন আমরা বলি, তখন আমরা হেলথ কার্ডের কথা বলি। হেলথ কার্ডটা নারীদের জন্য বিশেষভাবে বেনিফিশিয়ারি, কারণ হলো বাংলাদেশে গড়পড়তা পরিবারে চিকিৎসা গ্রহণের প্রশ্নে প্রথম দাবিদার হলো শিশুরা, দ্বিতীয়ত পুরুষেরা, তৃতীয়ত এসে নারীরা দাবিদার হয়। হেলথ কার্ড যখন এনশিওর করা হবে, নিঃসন্দেহে বলা যায় সর্বোচ্চ এটার সুবিধা নারীরা পাবেন এবং সেটা মানে খুব নিঃসন্দেহে বলা যায় যে স্বাস্থ্য ব্যবস্থাকে উপকৃত করবে। ফ্যামিলি কার্ড নিয়ে যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, খুব আপনারা জেনেছেন যে ফ্যামিলি কার্ড আসলে উপকার 2 ধরনের। ফ্যামিলি কার্ড আপনাকে পরিবারে এম্পাওয়ার করে, একই সাথে একটা আর্থিক প্রণোদনা, যেই টাকাটা ফ্যামিলি কার্ডে রেশনের যে টাকাটা বেঁচে যায় সেটা কিন্তু সেভিংয়ে চলে যায়, যেটা পরবর্তীতে মানুষের শিক্ষা বা সন্তানের শিক্ষায় ব্যবহৃত হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনারা যদি সাম্প্রতিক বক্তব্যগুলো খেয়াল করেন, সেখানে নানা ধরনের প্রশ্ন নারী নেত্রীরা করেছেন তার কাছে, নারীদের গুরুত্ব নিয়ে, নারীদের ক্ষমতায়ন নিয়ে। তিনি সেখানে খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন। তিনি উত্তর দিয়েছেন যে আমার জীবনের 3 জন প্রধান ব্যক্তি হলেন নারী।
আমার মা, আমার সন্তান এবং আমার স্ত্রী যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জীবন 3 জন নারী দিয়ে প্রভাবিত, সেখানে আপনি ধরেই নিতে পারেন যে সেই দলের নারী ভিত্তিক যে পরিকল্পনা কিংবা আগামীর যে ভাবনা সেটা সর্বোত্তম হতে বাধ্য। এবং এই সঙ্গে আরও একটু যোগ না করে পারছি না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্ত্রী ডক্টর জুবেদা রহমান একজন অন্যতম প্রথিতযশা ডক্টর এবং তিনি একজন কর্মজীবী নারী। বিএনপি আগামীর পরিকল্পনার মধ্যে রেখেছে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার, যেটা যে সমগ্র দেশ জুড়ে সুলভ মূল্যে যেন নারীরা এই সুবিধাটা পান। এর বাইরে আছে অসংখ্য কাজ সৃষ্টির প্রয়াস, যেটা তাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ হতে সহায়তা করবে। এছাড়াও বিভিন্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন চরাঞ্চলে যেখানে মেডিকেল সাপোর্ট যায়নি, সেইখানে বিশেষ মেডিকেল কেয়ারও কিন্তু একটা আমাদের আগামীর পরিকল্পনার একটা অংশ। এখানে যারা উপস্থিত আছেন তাদের সবসময় প্রশ্ন হলো যে রাজনীতিতে নারীদের কিভাবে আসলে ইনক্লুড করা হবে কিংবা সংখ্যা বাড়ানো হবে। দেখেন, একটা সংগঠন একটা চলমান প্রসেস, সেই চলমান প্রসেস প্রতিনিয়তই আমরা দেখছি যে আগামীতে এগিয়ে যাচ্ছে। এবং এখানে এই যে আমরা আজকে প্রশিক্ষণ দিতে যারা এসেছেন তাদের মধ্যে আপনারা দেখছেন আমরা কিন্তু নারী, এখানে 3 জন নারী উপস্থিত। আপনারা যদি অন্যান্য দিকেও খেয়াল করেন, আপনারা ছাড়াও সর্বক্ষেত্রে মোটামুটিভাবে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশের রাজনৈতিক পটভূমি ভুলে গেলে চলবে না। গত 17 বছরে পুরুষরাই রাজনীতির মাঠে টিকতে পারেননি, সেখানে সামাজিক কারণে এবং নানাবিধ বাধায় নারীদের এগিয়ে আসা অতটা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও বহু মানুষ মাঠে ছিলেন, বহু মানুষ কাজ করেছেন। তাদের সকলকেই তাদের কাজ এবং যোগ্যতা অনুযায়ী স্তরে স্তরে সন্নিবেশ করার সুস্পষ্ট পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রকাঠামোর 31 দফায় বলেছেন। এছাড়াও নতুন নারী নেতৃত্ব তৈরি করা এবং নতুন নারী নেতৃত্বকে এগিয়ে নিয়ে আসাও কিন্তু বিএনপির পরিকল্পনার একটা অংশ। বর্তমানে একজন আমেরিকান চিন্তাবিদের একটা লেখা আমি ওই দিন পড়ছিলাম যে স্ট্রঙ্গার ওম্যান মেক্স আ স্ট্রঙ্গার নেশন। মজার বিষয় হচ্ছে যে 1977 সালেই আমাদের বিএনপির প্রতিষ্ঠা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা অনুধাবন করেছেন এবং এই অনুযায়ী কাজ করেছেন বলেই আজকে আপনি যেদিকেই তাকান না কেন, নারী নেতৃত্ব হয়তোবা বিগত ফ্যাসিস্ট সরকারের চরম নির্যাতনের কারণে, ফ্যাসিস্ট বলবো না, মাফিয়া সরকারের চরম নির্যাতনের কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।